আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। সুরের পিয়াসী এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব আপনারা বেল বাটন সহ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার প্রতিনিয়ত কিছু কাজ আমি করে চলেছি, সেগুলোর সাথে আপনারা সবসময় থাকবেন। এবং যারা আমার চ্যানেলটি এর মধ্যেই সাবস্ক্রাইব করেছেন, তাদের কাছে আমার অনেক কৃতজ্ঞতা। সুরের পিয়াসী এন্টারটেনমেন্ট চ্যানেলের অন্যতম একটা আয়োজন হচ্ছে মিউজিক্যাল বায়োগ্রাফি। আমরা কিছু সৃষ্টিশীল মানুষ যারা মিউজিকের সাথে রিলেটেড, সুরকার, সঙ্গীতজ্ঞ, সঙ্গীত শিল্পী বা সঙ্গীতের সাথে যারাই কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত নিরলসভাবে, মিউজিশিয়ানস এবং সুরকার, গীতিকার সহ সবার আমি ছোট্ট করে একটা বায়োগ্রাফি ধারণ করার চেষ্টা করছি। আপনারা যারা এর আগে কিছু কিছু পর্ব দেখেছেন, নিশ্চয়ই তাদের ভালো লেগেছে এবং কোনো সাজেশন, মতামত থাকলে আমাকে জানাবেন। আমার চ্যানেলে কমেন্ট করে তা জানাতে পারবেন। আজকে আমার সাথে যে মানুষটি আছে, আমার বন্ধু তানভীর আলম সজীব। সে এমন একজন মানুষ, অত্যন্ত দক্ষ, গুণী এবং দক্ষ গুণী শিল্পী তো বটেই, পাশাপাশি সে একজন ভালো সুরকার, মিউজিক কম্পোজার, সঙ্গীত পরিচালক, যাই বলি না কেন। চলুন তার মুখেই সেসব কথা আমরা শুনি। বন্ধু, কেমন আছো? চলছে, তোমাকে আমার চ্যানেলে স্বাগতম, সুরের পিয়াসী এন্টারটেনমেন্ট। ধন্যবাদ। চলো কিছু গল্প করি, আড্ডা করি। তোমার অনেক না জানা কথা, না বলা কথা, যেগুলো হয়তো কখনো প্রকাশ করনি, আমার ভিউয়ার্সরা সেটা জানতে পারবে, দেখতে পারবে। অবশ্যই অবশ্যই, না জানা কথা যদি না জানিয়ে থাকি তাহলে আসলে জানাতে চাই না। তারপরেও যতটা জানানো দরকার সেটা জানিয়ে দেওয়া। অবশ্যই। বলো, তোমার তো পারিবারিকভাবে তোমার গান বাজনার বিষয়টা অন্যরকম একদম। সবাই গান বাজনার সাথে রিলেটেড। হ্যাঁ, মানে গান বাজনাটা আমার ডিসিশন ছিল না। মানে পরিবেশটা এরকম ছিল যে বাড়িতে গান বাজনা হচ্ছে দেখেই বড় হওয়া। ঠিক একদম শুরুর থেকেই বাবা ছাত্র ইউনিয়ন করতেন, মাও ছাত্র ইউনিয়ন করতেন, তারা গান করছেন, উদিচি করছেন। মানে আমার একদম ছোটবেলার মেমোরি হচ্ছে যে বাবা লিড করছে উদিচির কোনো অনুষ্ঠানে, আর মা কোরাসে গাইছে, কিন্তু কোরাসের শেষ কোনাটাতে মা বসেছে, তার পাশে আমি বসে। কারণ বাড়িতে তখন তো বেবি সিটার নেই যে কারোর কাছে আমাকে রেখে যাবে। ঠিক ঠিক ঠিক। আর তোমার বেবি সিটার দরকারও নেই, তুমি খুব উজ্জ্বল ছিল বড়। সেই জন্য হয়তো একা রাখতে পারিনি, নিয়ে যেতে হচ্ছে সাথে। বাট হ্যাঁ, ওই থেকে শুরু। তবে আমি একটা জিনিস তোমার কাছে বলবো যে তুমি আঙ্কেল সম্পর্কে একটু বলো, কারণ ওনার অবশ্যই সেটাই বগুড়াতে, ওই থেকে শুরু। সেটাই তো বলছি যে ওখান থেকেই শুরু। মানে বাবা গান করতেন প্রথম থেকেই। তার একদম হচ্ছে যে পারিবারিকভাবে তার হারমোনিয়ামটা আছাড় দিয়ে ভেঙে ফেলেছিল তার বড় ভাই। আচ্ছা, হ্যাঁ, এটা আমার শোনার কথা। কেউ একটু প্রতিবন্ধকতা ছিল মনে হয়। হ্যাঁ, অসম্ভব প্রতিবন্ধকতা ছিল, তাও উনি গান করতেন। উনি রেডিওতে এক গ্রেডের আর্টিস্ট ছিলেন। বাসায় সবসময় কোনো মিউজিক ডিরেক্টর আসতেন, বাবাকে গান তুলে দিচ্ছে, ওরকম একটা পরিবেশ সবসময় ছিল। মানে অনুপ ভট্টাচার্য, বাবা রেগুলার গান তুলে দিচ্ছে, কিশোর কাকা, অ্যান্ড্রু কিশোর, তপন মামা, মানে সোলসের তপন মামা, তপন চৌধুরী, মানে এনারা, টগর আন্টি, মানে যাই হোক, মানে ইন্ডাস্ট্রিতে যারা এখন বয়োজ্যেষ্ঠ, সুবীর কাকা, রফিক আঙ্কেল, এরা সব আমাদের বাড়িতে আড্ডাবাজি হওয়া দেখে আমি বড় হয়েছি। মানে এটা বগুড়াতে না, ঢাকাতে আসলে। তুমি বগুড়ার গল্পগুলো বলো। বগুড়াতে তো আমি বেশি দিন ছিলাম না। আঙ্কেলরা ছিল না? হ্যাঁ, তারা ছিল। বগুড়াতে তো আমি হয়েছি 74-এ। আচ্ছা। তারপরে ঢাকায় আসা হচ্ছে 79-এ। আচ্ছা। হ্যাঁ, তার মানে আমার 5 বছর বয়স। তখন তোমার ছোটবেলা থেকে একদম তুমি ঢাকাতেই মানুষ, নানি বাড়িতে হওয়া। তারপরে আর ওই তারপর থেকে ধরো 82 নতুন করি, মা আমাকে ঠেলে নিয়ে গেলেন। মানে বাবা মার যা হয়, বাবা তো চাকরি, রেডিওতে গানের অনুষ্ঠান, বাবা ইউএনটিভিতে চাকরি করতেন বিভিন্ন প্রজেক্টে, মা রবীন্দ্রসঙ্গীত করতেন। ওইখান থেকে শুরু। তো এবার মা আমাকে নিয়ে যাচ্ছে বিটিভিতে অনুষ্ঠানে, নতুন কুড়িতে 4টাতে জাতীয় পর্যায়ে এলাম, ফাইনালে গেলাম 4টাতে, কিন্তু পুরস্কার পেলাম শুধু ছড়া গানে। আচ্ছা।
হ্যাঁ, তো ওই সময় একজন জাজ আমার মাথায় হাত রেখে মাকে বলল যে আমাদের তো হাত পা বাঁধা, আমরা কিছু করতে পারছি না, ওকে একটু গান শিখিয়ে দাও। জটিলতা। হ্যাঁ, বিভিন্ন রকম জটিলতা। তো আমি মানে তখন মন খারাপ, সে শুধুই সেকেন্ড প্রাইজ পেলাম, তাও আবার ছড়া গানে। বয়স কিন্তু আমার কত, 82-তে বয়স কত, 8 বছর, ওইরকম 8 বছর। হ্যাঁ 8 বছর। তো এখান থেকে শুরু। তারপরে 83-তে অফার এলো যে ইয়ে হবে, টোনাটুনির গল্প, টোনাটুনির ছড়ায় কবিতা, ছড়ায় কবিতা, ছড়া কবিতা মিলে একটা অ্যালবাম বের হবে। সেখানে বই থাকবে, তোমার মনে আছে, ওই ক্যাসেট আর বই বের হবে, সাথে বই, পাতা উল্টাও, হ্যাঁ এরকম ছিল। দারুণ কিন্তু এই বিষয়টা, এগুলো এখন নেই। ওই জিনিসগুলো, ওই মাধ্যম পাল্টে গেছে, তো পাল্টে গেছে সব ইউটিউবে এখন সব। যাই হোক, ওই ক্যাসেটের থেকে আমার প্রথম অডিও ক্যাসেট বের হওয়ার শুরু 1983, রেকর্ডিং শুরু। বিটিভিতে একবার প্রথম এসেছিলাম যখন, তখন 79-এ ঢাকায় আসার পর বগুড়া ইয়ুথ কোয়ারের হয়ে। বগুড়া ইয়ুথ আমার প্রথম অনুষ্ঠান, আমার বিটিভির প্রথম অনুষ্ঠান হচ্ছে বগুড়া ইয়ুথ কোয়ারের হয়ে একটা সোলো গান। সেটার নাম, গানটা হচ্ছে আমি বাংলাদেশের মুক্তিবাহিনী বীর কমান্ডার ভাই, আমার গুলাল আছে বাটুল আছে ভয়ের কিছুই নাই। হ্যাঁ, টিপু মামার লেখা সুর। আমি বাংলাদেশের মুক্তিবাহিনীর বীর কমান্ডার ভাই, একদম দেশের, আমার গুলাল আছে বাটুল আছে ভয়ের কিছু নাই বীর কমান্ডার ভাই। তুমি ওই যে বগুড়া ইয়ুথ কোয়ার সম্পর্কে একটু বলো, ওনাদের গানগুলো কিন্তু একটু শুরুগুলো কিরকম, যে আমার শুরুটাই ওরকম, যে সবাই বাড়িতেই হচ্ছে, সবকিছু হচ্ছে, মানে স্টেপ বাই স্টেপ হচ্ছে গিয়ে আমার ওই বাবা মার পরিবেশে বড় হওয়া, তারপর ঢাকায় এসে ওই বাবা মার সাথেই যেখানে যেখানে যাওয়া সেখানে যাওয়া। ওই সূত্র ধরে ধরো 82-তে ঘোষণা করে দেওয়া হলো যে যারা আসলে নতুন কুড়িতে পুরস্কার প্রাপ্ত, তারা জাতীয় শিশু শিল্পী হিসেবে রেগুলার অনুষ্ঠান করতে পারবে বিটিভিতে। তালিকাভুক্ত হয়ে গেলাম। তো বিভিন্ন বিশেষ অনুষ্ঠানগুলোতে ডাকা হতো, বিভিন্ন রেগুলার অনুষ্ঠানে ডাকা হতো। তো শিশু শিল্পী হিসেবে একটা জায়গা করলাম। 83-তে ওই টোনাটুনি, তখন তনু মামা ছিল, আনিসুর রহমান তনু, ওনার ডিরেকশন ছিল ওই টোনাটুনির সমস্ত গান। তখন মানাম ভাই আমাদের সাথে কিবোর্ড বাজাতেন ওই সময়। হ্যাঁ, কাজল মামা, হ্যাঁ, তারপরে বাবু মামা, মানে এগুলা সবাই আমি তো অনেক ছোট, তো সেই কারণেই ওনাদের সবাইকে মামা চাচা সবই ডাকতাম। ঠিক, হ্যাঁ। তো নতুন করে পরে টোনাটুনি হলো। টোনাটুনিতে 2টা অ্যালবাম বের হওয়ার পর 86-এর দিকে, ততদিনে অবশ্য বিভিন্ন রকমের কম্পিটিশন হয় না, এগুলো বন্ধ হয়ে গেছে। না, যে কম্পিটিশন গুলো হয় এখন তো বন্ধ হয়ে গেছে। জাতীয় পর্যায়ে ব্রিটিশ কাউন্সিল, হ্যাঁ, এগুলো সমস্ত কম্পিটিশনে মা আমাকে নিয়ে যেত, এবং ফার্স্ট প্রাইজ পেতাম গানে। হ্যাঁ, তো যাই হোক, দাবি রাখা যাবে। কিন্তু ওই মার একটা রিয়েলাইজেশন হলো যে গানটা ঠিক মতন করতে হবে। মার গুতাগুতিতেই আমি আসলে হারমোনিয়াম বাজানো শুরু করলাম। আমার একবার পক্স হলো, মা বলল যে বিছানার মধ্যে তো মশারির মধ্যে ঢুকে রাখতে হবে, বেরো যাবে না। তো মা হারমোনিয়ামটা বিছানার মধ্যে ঢুকিয়ে দিয়ে বলে গান তুলতে পারো নাকি দেখো। কারণ প্রথমে বাবার কাছে সারেগামা শিখেছি, সারেগামা কিভাবে বাজাতে হয়। হারমোনিয়াম তো কখনো বাজাইনি, বাবাই আমার সাথে সব বাজাতেন। আমার খালু বাজাতেন আমার সাথে তবলা, দীপক খালু, মুস্তাফিজ দীপক, অসম্ভব ভালো তবলা বাজাতেন উনি। ওনার কথা একটু পরেই বলছি, ক্রোনোলজিক্যালি বলছি। তারপরে ওই সময়ে কোথায় ছিলাম, 86, মার কথা বলছিলাম, যে 86-এ এইসব কম্পিটিশনে ফার্স্ট প্রাইজ পেলাম, এই পেলাম সেই পেলাম পাচ্ছি। তো মা বললো যে এবার ক্লাসিক্যালটা শেখা উচিত। ঠিক, একদম ঠিক জায়গা। তো মা বললেন যে চলো বাফায় ভর্তি করে দিই। আমি 2 বছর, মানে ওই 83 থেকে শুরু হয়েছে, আমি 2 বছর যাচ্ছি যাবো না, কেন যাব না, কারণ হচ্ছে আমার 3টার সময় ক্লাস শুরু হবে বাফায় বুলবুল একাডেমিতে। 3টার সময় তো আমার কার্টুন শুরু হয়ে যাবে, থান্ডার ক্যাটস দেখতে পারবো তখন। এগুলো খুব জনপ্রিয় কার্টুন। তো ওই এক পর্যায়ে ক্লাস 6-এ পড়ি, তখন আমি রাজি হলাম। কি কারণে রাজি হলাম জানি না। তো মা নিয়ে গেলেন, বেদার স্যার ছিলেন, বেদারুদ্দিন আহমেদ প্রিন্সিপাল। মা তাকে গিয়ে বললেন যে আপনার হাতে তো অনেক পুরস্কার পেয়েছে ও, আপনি দেখেন ওকে একটু এগিয়ে দেওয়া যায় কিনা।
আমাকে ঠিক। মানে বাফায় তো প্রথমে ছোটদের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার মানে ক খ গ্রুপ, হুম। তারপরে বড়দের ফার্স্ট ইয়ার টু ফিফথ ইয়ার, 7 বছর। মা একটু বললেন যে দেখেন আপনি ওকে একটু এগিয়ে দেওয়া যায় কিনা। হ্যাঁ, হ্যাঁ। তো বেদার সাহেব বললেন যে বাজাও তো সারেগামা পাদানি, বাজালাম। মাগারে পা মাগারে সা বাজালাম। তো বললো যে তুমি তাহলে সেকেন্ড ইয়ার থেকে ভর্তি হয়ে যাও। মানে আর ফার্স্ট ইয়ার থেকে ভর্তি হওয়ার না, প্রয়োজন প্রথম মনে 2 করেন না। জুনিয়র ইয়ার আর এই প্রথম ফার্স্ট 3 ইয়ারটা বছর। স্কিপ করলাম, সেকেন্ড ইয়ার থেকে শুরু করলাম নজরুল। তো কি শিখবে? বিদার স্যার আমাকে জিজ্ঞেস করেছে, আমি অনেক ইন্টারভিউতে এই কথাটা বলেছি যে বাফায় নজরুল রবীন্দ্রনাথ দুটোই আছে, আর ক্লাসিক্যাল কম্পালসারি। ধানমন্ডি বাফা, হুম। কাকুলি স্কুলের উপরতলায়। ওকে পড়তে লাগে। তো আমি বললাম নজরুল গীতি শিখবো। ও, কেন? আমি বললাম যে এরকম এরকম হয় গানের মধ্যে অনেক কাজ। তখন এরকম এরকমই মনে হতো। হ্যাঁ, হ্যাঁ। ঠিক ঠিক। যে এরকম এরকম হয় তো এইটা ট্রায়াঙ্গুলার হ্যাঁ। গ্রাফিক্স এর মতো। এখন না জানিয়ে অনেক কিছুই, তাই না? তো তখন উনি হাসলেন, বললেন যে ঠিক আছে তুমি নজরুল সঙ্গীত শেখো। আচ্ছা, ভূগোলে- তোমার এই যে ধরো তোমার 86 শৈশব তো কেটেছে বাবা মামার সাথে, হুম। এরপরে তোমার এই যে শিখার যাত্রাটা শুরু এই তো হলো, বলছি 86 ওইটা, তো হ্যাঁ। 86 বাফা শুরু হলো, ক্লাসিক্যাল নতুন নতুন শিখছি, পুরবি টরি এসব শিখছি। হুম, হ্যাঁ, তো তখন একদিন মা আমাকে পাঠিয়েছে খালার বাড়িতে কিছু একটা দিয়ে আসতে। হুম, গেলাম। আমার খালু অসম্ভব গান পাগল ছিলেন, তবলা বাজাতেন, সবার সাথেই বাজাতেন, হুম। মানে দেবু কাকু থেকে শুরু করে ওদের মিলন কাকা এনাদের হ্যাঁ, হ্যাঁ। সমসাময়িক। খালু খুব কম বয়সে মারা গেছেন, কিডনি ট্রান্সপ্লান্ট করতে মানে হয়েছিল কিডনি ট্রান্সপ্লান্টেশন, পরে 2 মাস 2.5 মাসের মাথায় ঢাকা ব্যাক করে উনি মারা গেছেন, হুম। কিডনি ফেলিয়ার। তখন ওইরকম ডায়ালিসিস এত অ্যাডভান্সড হয়নি। হয়নি, হ্যাঁ। আমি খালুকে কবরে নামিয়েছি, আমি ছিলাম, বাবা ছিল, কবরে আমি নেমেছি, তখন ক্লাস 8-এ পড়ি আমি তখন। যাই হোক, ওই 86-এর কথা বলছি। ওই গেছি খালার বাড়ি, খালু আমাকে যাই শুনে যা, এই গানটা শুনতো কেমন, নিশিনা ফুরাতে কার ডাকে ঘুম ভেঙে যায়, এই মাথা খারাপ হয়ে গেল। এই গানটা কিন্তু এখনো প্রিয় তোমার। হ্যাঁ, এই মাথা খারাপ হলো। আমি এরপরে আর অন্য কোনো রকমের গানে আর ইন্টারেস্ট পেলাম না, হুম, কোনো রকমের আকর্ষণ পেলাম না অন্য কোনো ধরনের গানে। হুম, হুম। টিপু মামা বলতো, মানে টিপু মামা হচ্ছে বগুড়া ইয়ুথ ইয়ুথ কোয়ার, কোয়ার, উনি বলতো যে এই ছেলে এত ছোট বয়সে এত কঠিন কঠিন গান গায়, তো ওর তো ছড়া গান গাইতে হবে এখন। হুম, হুম। হ্যাঁ, আমার গানের যে Message সারল্য, এটা, হ্যাঁ। গানের যে সারল্য, ওই জিনিসটা আমার ছোটবেলা থেকে হয়নি, খালি এরকম এরকম হয়েছে। তখন থেকে ম্যাচিউর আর কি, হ্যাঁ। হ্যাঁ, এটা ওই খালুর দোষ। আর খালু খুব গান শোনাতে পছন্দ করতেন, মানে এই বেসটা শোন, এই তবলাটা শোন, এই পিসটা শোন। তো এই করতে করতে আমাদের একটা কম্পিটিশন পর্যায়ে চলে গেছিল যে আচ্ছা গান কার কিভাবে মুখস্থ, মানে কোন পিসের পরে কোন পিস কি, হ্যাঁ, 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 কোনটার পরে মানে কোনটা। শুধু গান না, শুধু নয়। গানের কথা না, মিউজিক সহ, ইভেন বেস, মানে তখন গানটা তৈরি হচ্ছে কিন্তু। মানে ফুললি হ্যাঁ, মিউজিক্যালি আর একটা আমার খালুর কথা মনে আছে কেন, কারণ খালু বারবার বাবা ধরুন স্টেজে বসছে হুম। গান করতে, হুম, এর দুজনকে সবাই গুপি গান বাগাবেন বলতো। হুম, হুম, হুম। কারণ বাবা গান করছে, খালু উনি তবলা বাজাচ্ছে। তবলা বাজাচ্ছেন, হ্যাঁ। তো বাবাও খালু বাবাকে ডাকতো লালু, কারণ বাবার ডাকনাম লাল, হ্যাঁ, আর খালুর গায়ের রং একটু কালো বলে আমার খালুকে ডাকতো কালু। কালু। হ্যাঁ, তো এরা বাবা যখন পারফর্ম করে, গান করছে, কোনো গান বাবা নিজের ইচ্ছায় গাইতো না, খালু পাশ থেকে বলে দিচ্ছে এরপরে এই গান গা, এটা গা, ওটা গা। তো খালু যেরকম বাবাকে বলেই যাচ্ছে যে এই এটা কর, এই গানের পর ওটা কর, ওটা কর, ওটা কর। তো ওটাও দেখতাম, ওটাও দেখে বড় হয়, ওটাও একটা শিক্ষা কিন্তু। অবশ্যই, তুমি আমাকে অবশ্যই। বলছো যে ক্রোনোলজিক্যালি যেন আমি তোমায় বলছি যে 86 থেকে ওই যে অজয় চক্রবর্তী ঢুকে দিল, হুম, হুম। তারপরে ওই একই সাথে বাফা চলছে। বাফায় 3 বছর 3টা ফাইনাল কম্পিটিশন হয়, 3টা শাখা মিলে হয়, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার। ফাইনাল ইয়ারে গিয়ে আর কম্পিটিশনে পার্ট করতে পারবে না তুমি। ওই 3 বছর আমি পুরো বাফায় ফার্স্ট হয়েছি নজরুল গীতিতে। নজরুল সাথে আছে, অজয় চক্রবর্তীর সাথে আছে, এই চলছে। চলতে চলতে এদিকে টিএসসিতে হঠাৎ করে ডাক আসছে, তখন আমি ক্লাস 9-এ পড়ি। হ্যাঁ, আমার একজন স্যার ছিলেন স্বপন স্যার, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বুয়েটের, ওনাদের ক্যাম্পাসে চলে গেলাম গান করতে, গান গাইতে। হ্যাঁ। তো ওই ক্লাস 9-10 থেকেই আমার ডাক টিএসসিতে যাওয়া আসছে, শুরু হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, গান গাইতে ডাক ছিল, ভালো এমনি। লাগছে, ভালো লাগছে। হ্যাঁ,
হঠাৎ বাবা ডিসাইড করলো যে আমরা দেশে থাকবো না। তোমরা তো এরপরে কানাডা চলে গেলে। হ্যাঁ, বাবা ডিসাইড করলেন থাকবেন না। বাবা চলে গেছিলেন 89-এই, খালু মারা যাওয়ার পরপরই। আর আমরা আবার ফিরে এসে বললেন চলো টাটা বাই বাই। তো তখন তো যেতেই হবে, বাবা বলছে। ফুল ফ্যামিলি কানাডা। হ্যাঁ, ততদিনে রাজীব হয়ে গেছে, আমার ছোটটা রাজীব হয়েছে 83-তে। ও আমাদের দেখা দেখি, ও তো ভালো তবলা বাজাই, সবকিছু অনেক গুণের অধিক। ও আমাদের সাথে তখনও রাজীব তবলা ম্যাচিওর হওয়ার আগ পর্যন্ত আমি বাবার সাথে রেগুলার বাজাই। আচ্ছা, তুমি কানাডা গিয়ে কি ওই পরিবেশটা পেয়েছিলে যে গান বাজনার? প্রথমে গেছি নিউ ইয়র্ক। আচ্ছা, নিউ ইয়র্কে ছিলাম 6 বছর, কানাডায় 8 বছর। নিউ ইয়র্কে গিয়েই পড়েছি এমন একটা জায়গায়, যে কারণ অলরেডি বাবার একটা সারাউন্ডিংস ছিল। নিউ ইয়র্কে গিয়েও বাবা একটা স্কুল করেছিল, সঙ্গীতা বলে। আচ্ছা। তো সেখানে অনেক বাঙালির যাতায়াত ছিল, গান শেখাতেন উনি, গানের টিচাররা ছিলেন ওখানে। ওখানকার লোকাল যারা গান বাজনা করেন তারা টিচার হিসেবে বাবা তাদেরকে অ্যাড করেছিলেন। প্লাস ওইখানে অনুষ্ঠান হতো অনেক। সো সেই খাতির সূত্রে একটা বলয় তৈরি গেছে। সেখানে গিয়ে অনেকের সাথে পরিচয় হলো। খুব মজার একটা এক্সপিরিয়েন্স হচ্ছে নিউ ইয়র্কে, যে অপু ভাই মানে মোর্শেদ খান, অপু ভাই একদিন একটা অনুষ্ঠানে আমার সাথে পরিচয় হলো একজনের বাড়িতে, টিপু আঙ্কেলের বাড়িতে। টিপু সুলতান মানে খুব আদর করতেন আমাকে, টিপু আঙ্কেল, নাইমা আন্টি, মনসুর আঙ্কেল, ওনারা সব নিউ ইয়র্কের আমাদের মাথা ছিলেন, বাবার সমবয়সী। তো ওই টিপু আঙ্কেলের বাড়িতে একদিন হঠাৎ অপু ভাইয়ের সাথে দেখা, মোর্শেদ খান মানে আমাদের খুরশিদ খান সাহেবের বড় ছেলে। আচ্ছা আচ্ছা। উনি থাকেন নিউ ইয়র্কে, উনি সেতার বাজাতেন। আচ্ছা। তো উনি রেগুলার প্র্যাকটিস করতেন, প্র্যাকটিস একটা রেস্টুরেন্টে বাজাতেন। আমাকে বলেন, এই তুই 3 তাল পারো? হ্যাঁ পারি। বিলম্বী 3 তালও পারো? আমি হ্যাঁ পারি। কারণ উনি আমাকে শুনলো বাবার সাথে তবলা বাজাতে। তবলাটা তুমি তো বাজাচ্ছই। ওই যে আমার খালুকে কপি করতাম লিটারালি। আমার আরো ছোটবেলার হচ্ছে যে আমি ওই উদিচিতে যখন রিহার্সেল করতো ওরা, হ্যাঁ এটা হচ্ছে সেগুন বাগিচার ওখানে যখন রিহার্সেল করতো, তখন আমি ল্যাটা মেরে বসে, খালু আংটি পরতো, তো মায়ের মাথার রাবার ব্যান্ড আংটি হিসেবে বানাতাম, আর 2 হাঁটুতে পাউডার লাগায় আমি তবলা বাজাচ্ছি, এরকম একটা ভাব করতাম, যেটা আমি বাজাচ্ছি। সো ওই খালুকে ফলো করা শুরু, তবলা বাজাচ্ছি। ওই সময় অপু ভাই আমাকে বললো যে আচ্ছা চলো তুমি আমার সাথে রেস্টুরেন্টে বাজাও। হ্যাঁ, ইটস অ্যান অড জব, but it is not an odd job. No, of course not. হ্যাঁ, মানে it's a paid practice for me. Yeah, of course. হ্যাঁ, আমি 4 ঘন্টা বাজাচ্ছি 6টা থেকে 10টা পর্যন্ত। বিশাল প্র্যাকটিস, রেগুলার। সপ্তাহে 5 দিন, 2 দিন অফ। হ্যাঁ, 6টা থেকে 10টা পর্যন্ত ওখানে ডিনার করে বাসায় আসছি। বাসায় এসে পড়াশোনা করছি, কারণ অলরেডি ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছি, কম্পিউটার নেটওয়ার্কিং। সকাল 6টার সময় ওঠো, কারণ 7টা থেকে বা 8টা থেকে ক্লাস। স্কুলের মানে ইউনিভার্সিটিতে ব্যাগ হাত নিয়ে, মানে ব্যাগ নিয়ে গেলাম, তাড়াতাড়ি ক্লাস শেষ করে বাসায় ফিরে স্কুলের ব্যাগটা রাখলাম, আর তবলার ব্যাগটা কাঁধে করে নিয়ে সপ্তাহে 5 দিন এটা আমার ছিল, রুটিন ছিল। তো ওই জায়গায় ততদিনে ওই বলয়ের কারণে অনেক বাঙালির সাথে পরিচয় হলো, রেগুলার বাঙালি অনুষ্ঠান করছি, গাইছি, কিবোর্ড বাজাচ্ছি। এবং তুমি তো অনেক ভারতবর্ষের অনেক বড় বড় সিঙ্গারদের সাথেও কিন্তু ওখানে সঙ্গত করে। এটা নিউ ইয়র্কের কারণে, হয়তো বা বাংলাদেশে থাকলে সেটা পেতাম না। ঠিক, হ্যাঁ, এটা সত্যি কথা। যেমন এটা আমি এখন এখানে এসে বুঝি, যারা ছিলেন, হ্যাঁ, মানে এখান থেকে ধরো বন্যা খেলা গেল, ও সজীবের তো রিহার্সেল লাগছে না, সজীব একটু বাজা দাও, আর একটা প্যাকেজ হয়ে গেছিল ব্যাপারটা তখন। কারণ আমি গানও করছি, গানও ওপেনিং করছি, তারপরে ওরকম একটা ব্যাপার ছিল। বাবা গান করছে, বাবার সাথে তবলা বাজাচ্ছি। ততদিনে রাজীব তবলা বাজানো শুরু করে দিয়েছে, মানে হাত পেকে গেছে। আগে এরকম হতো যে বাবার সাথে আমি বাজাতাম, রাজীব আমার সাথে বাজাতাম, কারণ আমি বাবার সাথে বাজাই তো গান করতে পারবো না, তখন আমার সাথে কে বাজাবে। তো ওই বন্যা খালার সাথে একদিন, বন্যা খালা বলো, তারপরে বেবি নাজদিন, এখান থেকে বাংলাদেশ থেকে যারা যাচ্ছে, রতিন কাকা যাচ্ছে, সজীব বাজায় দে, রফিক আঙ্কেল যাচ্ছে, সজীব বাজায় দে, সবার সাথে এরকম। তো একদিন বন্যা খালার একটা অনুষ্ঠানে মান্না দে চিফ গেস্ট। তো ভালো কথা, সামনে বসে আছেন মান্না দে, প্রোগ্রাম শেষ, এবার রিকোয়েস্ট এসছে মান্না দে যদি গান করেন। তো আমি তো ভয়ে আমি তো বললাম আমি কি বাজাবো? হ্যাঁ বাজাও। তো আমি বসলাম, কুটুমদা তবলা যাচ্ছে মান্নাদের সাথে।
রিকোয়েস্ট এসছে প্রখর দারুণ অতি দীর্ঘ গানটা তো মুখস্থ, কিবোর্ড থেকে আস্তে করে সন্তুরটা বের করে একদম বাজাচ্ছি। তো ওই একটা এক্সপিরিয়েন্স অসম্ভব ভালো। হঠাৎ গান বন্ধ করে দিয়েছেন উনি। আমি বললাম কি ভুল হলো কি না কি উনি ভাট করে বলছে এই ছেলেটা তো ভালো বাজায়, বাজাও বাজাও। আমি কান্নাকাটি ওখানে, আমি কাঁদছি তখন। মান্না দে আমাকে বলছে ছেলেটা ভালো বাজায়, অন্যরকম কমপ্লিমেন্ট। আমি কাঁদছি আবার গুটুন দা আমাকে বলছে বাজাও বাজাও, ভালো বলেছে ভালো বলেছে। প্রোগ্রাম শেষ, মান্না দে বলছে এই ছেলে এদিকে আসো, তুমি নাকি গান করো। বললাম যে আপনার সামনে আমি গান করি কথাটা বলাটা কিরকম বেয়াদবি হয়ে যায় না? উনি হেসে দিচ্ছে, শোনো তুমি আমার সাথে বাজাবে এখন থেকে। এই তারেক সাহেব ও আমাদের সাথে যাচ্ছে তো কালকে, না মানে তারেক মাহবুব, উনি অর্গানাইজ করেছিলেন তখন, তারেক আঙ্কেল উনিও মারা গেছেন। তো এই শুরু হলো, এই তোমার বাজানোর যাত্রাটাও শুরু হলো মান্নাদার সাথে। প্রায় 2.5 বছর উনি যতবারই গেছেন, আছো সজীব, ফোন করে সজীব আছো, হ্যাঁ আপনি বললে তো, ওরকম আর কি। মানে ওনার ওষুধপত্র মুখস্থ হয়ে গেছিল আমার একটা সময়। তো কেয়ারিং বিষয়টা ছিল ওনার সাথে, রিলেশনটা খুবই ক্লোজ ছিলাম। ইভেন আমি একটা গান, ওই যে একটা সাহস হয়ে যায় না, তারপরে তাই গান লেখা শুরু হয়েছে ততদিন অলরেডি। এটা তোমার আর একটা ভালো দিক যে তুমি গানটাও লেখো। আমার একটা ফ্রেন্ড আছে এখনো, ওর নাম হচ্ছে ছবি, এতে শামুল হক ছবি। ওর গান লেখা শুরু আমার সাথে। হ্যাঁ, ওর গান লেখা দেখে আমার গান লিখতে ইচ্ছে করছে। হ্যাঁ, এরকম একটা ব্যাপার আছে। এখন আর ও লেখে না। তারপরে পেলাম ইন্দ্রনীল চট্টোপাধ্যায়, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পেলাম ওকে। রবিন পরিচয় করে দিল, আমার একটা ফ্রেন্ড, রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়তাম তখন। তো ওদের গান লেখা দেখে আমার মনে যাচ্ছে আমিও তো হয়তো ট্রাই করলে চেষ্টা করতে পারি। তো যখন 93-তে গেলাম তখন তো একা, নিজেকে খুব একা লাগলো না, সমস্ত ফ্রেন্ড ছেড়ে গেলাম নিউ ইয়র্কে গিয়ে গাড়ি কিনলাম যখন, তখন কাঁদলাম যে কাকে দেখাবো আমি গাড়ি কিনছি, উপায় নাই, এটা গাড়ি ছাড়া তো কিছু করার নেই। না গাড়ি ছাড়া উপায় নেই, কিনলাম। ওই কম বয়সে যে আমি গাড়ি কিনলাম, গাড়িটা কাকে দেখাবো, কাকে, কোনো উপায় নেই, কোনো বন্ধু তো এখানে নেই, মানে দেখাই কখন কাকে, দেখ দোস্ত গাড়ি কিনছি, ব্যাপারটা আমার হয়নি। হ্যাঁ, তখন গাড়ি কেনার আনন্দে আর এদেরকে না পাওয়ার দুঃখে কেমন জানি একটা অন্যরকম কান্না, তখন নীরবেই এটা শেষ ওই সব। হ্যাঁ, যাই হোক। তুমি কানাডা থেকে ব্যাক করলা ঢাকায়? কানাডায় তো গেলাম 98-এ। ঢাকায় ব্যাক করলা কবে? ঢাকায় 98-এ কানাডা গিয়ে আমি কিন্তু মেজর চেঞ্জ করে ফেলেছি, আমার কম্পিউটার নেটওয়ার্কিং ছিল না তখন আমি সাউন্ড ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলার্স করে বেরিয়েছি কানাডা থেকে। সেটা একটা বড়। ওখানে টরন্টো ফিল্ম স্কুল, ওইখানে নিউ ইয়র্কে অবশ্য আমি শিপ্রা দিকেও পেয়েছি, শিপ্রা বোস, মানে একদম সামনাসামনি। হ্যাঁ, মানে পরে আবার যখন ঢাকায় এসে আমি ওনার বাড়িতে গেছি, উনি আমাকে তুলে খাইয়েও দিয়েছেন, মানে দুর্গাপূজার সময় একবার গেছিলাম। এনিওয়েজ, শিপ্রা বসু, হেমন্ত শুক্লা, মান্না দে, এদিকে জলি মুখার্জি, পরে টরন্টোতে এসে আবার অনুপ ঘোষালকে পেলাম একটা অনুষ্ঠানে, পূর্ণদাস বাউলকে পেলাম টরন্টো এসে। তো এরকম চলছে, দ্য জার্নি ইজ অন। খালি আমার মেজর চেঞ্জ হয়েছে যে কম্পিউটার নেটওয়ার্কিং থেকে একদিন বললাম যে দূর হবে না, ততদিনে টরন্টোতে চলে এসেছি। যেহেতু আমি মিউজিক ছাড়া কিছু করতে চাই না, তাহলে কম্পিউটার নেটওয়ার্কিং না পড়ে আমার সাউন্ড নিয়ে পড়া বেটার। কারণ আমি যে পেশায় আমি অভ্যস্ত, আই ক্যান নট আনলার্ন। আমি তো নর্থ ইন্ডিয়ান ক্লাসিক্যাল শিখেছি, যেটুকুই শেখা, হ্যাঁ, ওইটা ভুলে গিয়ে আবার ওয়েস্টার্ন ক্লাসিক্যাল শেখা আমার পক্ষে ওই ধৈর্য ছিল না, আসলে ওই ধৈর্য ছিল না। সো আমি পিয়ানো আলাদা করে শিখিনি। আমি আসলে মানে শেখাটা ওই গান চলছে। কারণ যখন আমি যাই 93-তে দেশ ছাড়ি, তখন সুমন আর নচিকেতা, সুমন চট্টোপাধ্যায় মানে কবির সুমন, ওটা মাথার ভিতর ছিল। মানে আমার দুই পকেটে, এক পকেটে অন্তবিহীন পথ চলাই জীবন, আর এক পকেটে বসে আঁকো, এই নিয়ে আমার ফ্রেন্ড আমাকে গিফট করেছিল তখন। অসম্ভব ইনফ্লুয়েন্সড আমি নচিকেতা সুমনে। নিউ ইয়র্কে অসম্ভব গাইছি, মানে টরন্টোতেও তাই। লাইভ পারফরমেন্সে আমি সুমন নচিকেতা খুব গাইতাম। হ্যাঁ, ফার্স্ট গান ভাই, যখন স্টেজে বলতো, আমি বললাম যে ফার্স্ট গান আমার সুমন নচিকেতা ছাড়া আর কিছু নাই, আমি পারি না। হ্যাঁ, সবাইকে সব গান গাইতে পারতে হবে বা গাইতেও হবে এরকম কোনো কথা নেই, যেটা যার ভালো লাগে, যেটা যার ভালো লাগে। আর ওই তো মাথার মধ্যে অজয় চক্রবর্তী ঢুকে এসছে, তো
নজরুল চক্রবর্তী, সুমন নচিকেতা। আর এদিকে ধরো ওই বাবার কাছ থেকে শোনা, বাবা তো অসম্ভব মান্নাদের গান গাইতেন, শ্যামল মিত্র, পিন্টু ভট্টাচার্য, শচীন কর্তা, হেমন্ত মুখোপাধ্যায়, এইগুলো তো বাবার শুনে শুনে শেখা, এগুলো তো কেউ শেখায়নি কখনো। ঠিক। হ্যাঁ, এটা শুনে শুনে শেখা। আর এই তো টরন্টো থেকে করলাম, গ্র্যাজুয়েশন করলাম সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ে। ততদিনে আরও কিছু ওইখানকার মানুষজনের সাথে কাজ করলাম। নিউ ইয়র্কে থাকতে একবার জন অসবর্নের সাথে কাজ করেছি। তুমি সেটা আমাকে একদিন বলেছিলে যে তার একটা ডেমোতে। আর নিউ ইয়র্কে আরেকজনের একটা মানুষের কথা না বললেই না, ওটা হচ্ছে ফ্র্যাঙ্ক ম্যানুসন। ও হচ্ছে আমেরিকান ইন্ডিয়ান। ওই রেস্টুরেন্টে যেখানে আমি তবলা বাজাতাম, সেখানে ও সেতার বাজাতো। তার প্রথম টিচার হচ্ছে রবিশঙ্করজি, এবং তার যে সেতারটা সেটা রবিশঙ্কর তাকে নিজে দিয়েছে। বড় ধরনের অসম্ভব ভালো তবলা বাজায়, অসম্ভব ভালো সিতার বাজায়, অনেক ভালো ভিনা বাজায়, এরকম একটা মানুষ। ওর কাছে আমি অসম্ভব অনেক কিছু শিখেছি, অনেক কিছু। ফ্র্যাঙ্ক এই টরন্টোতে আসার পরে আবার একটা গ্রুপের সাথে করলাম। ওরা আমাকে অ্যাপ্রোচ করলো যে তুমি আমাদের সাথে গাও। সেটাও কিরকম, একটা পাবে অনুষ্ঠান হয়, পাবগুলোতে লাইভ পারফরম্যান্স ব্যান্ড বা এইসব বাজে। তো সেখানে আমার এক বন্ধু ছিল, থিয়েটারে কাজ করি, অপরাজিত ভট্টাচার্য। অপু আমাকে বললো যে আমি চাই লোকজন তোমার গানটা শুনুক, গলাটা শুনুক, তুমি কিচ্ছু ইনস্ট্রুমেন্ট ইউজ করবে না, শুধু ভয়েস। হ্যাঁ। তো আমি তখন একটা তানপুরা ছেড়ে দিয়ে আমার লেখা একটা গান, আমারে তুমি নাও গো খোদা কান্দে পরাণ খান, আমারে তুমি নাও গো খোদা কান্দে পরাণ খান, তোমার লাগি সইপা দিমু আমার যত গান। এটা আমার একটা খুব খারাপ সময়ের ফিলিংস থেকে লেখা। হ্যাঁ, যে এই পৃথিবী আমার ভালো লাগছে না, কেউ আমাকে বুঝতে পারছে না, আমি মরে যাই, মরে গিয়ে আল্লাহর জন্য গান করবো। ব্যাপারটা এরকম ভাবনা ছিল। হ্যাঁ, এখনো আছে এরকম ভাবনা, মাঝে মাঝেই হয়। এটা আমাদের থাকবেই, যাই হোক। তো ওই অপু যখন বললো এরকম গাইতে, আমি তখন ভড়কে গেলাম। কারণ কি, আমার আগে পারফরমেন্স করে গেছে তাসা বলে একটা ব্যান্ড, একদম ফুল ব্যান্ড। না, লাউড সাউন্ড না, ওরা জ্যাজকে মিক্স করতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর ইন্ডিয়ান ক্লাসিক্যাল, ওরা সব জ্যাজ মিউজিশিয়ান। ইন্ডিয়াতে এসে ওরা ইন্ডিয়ান ক্লাসিক্যাল শিখে গেছে, এবং ওটা ব্লেন্ড করে, ওটা ওই ফিউজ করে। তো আজালিয়া দি ওখানকার সিঙ্গার ছিল তখন, উনিও বাঙালি, কলকাতা বাঙালি। তো ওর পরে, ওই ব্যান্ডের পরে আমাকে বলছে গাইতে। তো আমি এখন একটা হাই টুলের উপরে বসে তানপুরে ছেড়ে দিয়ে গানটা আগে এক্সপ্লেইন করলাম সবাইকে, চ্যাটিং উইথ গড গানটার নাম। মানে তখনই মাথায় এসছে আর কি, ওদেরকে কি বলবো, এই গানটা কি, আল্লাহর সাথে কথোপকথন। সো আমি ওদেরকে বললাম যে দিস ইজ মাই চ্যাটিং উইথ গড। বলে গানটা এক্সপ্লেইন করে তারপর গানটা গাইলাম। অসম্ভব পছন্দ করলো সবাই, কারণ ওইরকম হাউখাও একটা জায়গার মধ্যে হঠাৎ করে আমি তানপুরা ছেড়ে দিয়ে সবাইকে ঠান্ডা করে দেওয়া, সাইলেন্ট মোডে, হ্যাঁ, চলে গিয়ে, মানে দ্যাট ওয়াজ অপুজ আইডিয়া। থ্যাঙ্কস টু হিম, আমি বলতে পারছি এখন আরো। তারপরে ওই তাসা ব্যান্ড ওরা আমাকে বললো কি তুমি আমাদের সাথে গাইবে, এই শুরু হলো। হ্যাঁ, ওদের একটা অ্যালবাম ছিল আরবান টারবান, ওটাতে আমার 2টা গান, এই আমারে তুমি নাও গো খোদাটা গেছে, আর একটা ছিল একটু নচিকেতা ধাঁচের একটা গান, একবারও কি ভাবছো তুমি আমি কেমন আছি, আমায় নিয়ে হাসাহাসি করছো মিছিমিছি, চাই না আমায় নিয়ে তোমাদের দারুণ মাথা ব্যথা, ভ্রান্ত কথা নিয়ে, ভ্রান্ত ধারণা নিয়ে শুধুই কথার পর কথা, এরকম একটা গান। ওই 2টা গান রেকর্ড হলো। হ্যাঁ, ওদের অ্যালবামে। আমি বলছি আমি বাংলা গান গাবো তোমাদের অ্যালবামে। বাংলা গান, হ্যাঁ ফাইন। তো এই 2টা গান যেহেতু অরিজিনাল, অন্য কারো নয়, সো ওরা অ্যালাউ করলো। ওইটা টপ চার্টে ছিল 1 মাস, সিবিসি নিউজ, সিবিসি রেডিওতে, টরন্টোতে। ওইটা একটা রেডিও আছে, চালায়। এরকম এই চলতে চলতেই তো ওর মধ্যেই ফিল্ম স্কুলের কাজ, ওর মধ্যেই সব। তুমি বাংলাদেশে যখন আসলে মনে হয় হঠাৎই ডিসিশন নিলাম যে আমার গ্রাজুয়েশন শেষ হলো, আমি বললাম যে আমি একটু বাংলাদেশটা এক্সপ্লোর করতে চাই, মানে খুব মিস করি, আমি চাই যে বাংলাদেশে একটু যাব। কারণ এর মধ্যে অনেকেই
বাংলাদেশে গেছে, বাংলাদেশ থেকে যারা গেছে, সজীব বাংলাদেশে আয়, ভালো লাগবে তোর, হ্যান ত্যান, ভালো করবি, এই সেই অনেকেই বললো। ফরিদা খালাও গেল, ফরিদা খালার সাথেও বাজাইলো, মানে বাংলাদেশ থেকে যারা Encourage বাইরে গান করছে, করতে হ্যাঁ, যাচ্ছে হ্যাঁ। তারা সবাই এনকারেজ করছে বাংলাদেশে দেশে আসতে। আসো। হ্যাঁ, এই ইনফ্যাক্ট ফরিদা খালা আমার সাথে প্রথম প্রেস ক্লাবে আমি যখন গান করি, যেই হাইট আমার, তখন টেবিলে হারমোনিয়াম রাখলে আমার চেহারা দেখা যায় দেখা না, যেত না, হ্যাঁ। ওই রকম সময় ফরিদা খালা, ওই বয়সে ফরিদা খালা আমার সাথে প্রথম স্টেজ পারফরমেন্সে হারমোনিয়াম বাজিয়েছিল। আমি গাইছি বাড়ির কাছে আশিনগর। হ্যাঁ। হ্যাঁ, যাই হোক, তো এই তখন 2005 আমার গ্র্যাজুয়েশন শেষ হলো, আমি চলে আসলাম দেন তুমি বাংলাদেশে ব্যাক করলা। বাংলাদেশে আসলাম একটু দেখতে যে আমি আসলে পারবো কিনা। হুম। আছে তো ব্যাপার, হুম, যে নিশ্চয়ই, বুঝতে হবে তো নিশ্চয়ই। নিজের জন্য যে আসলে কতটুকু আমি পারবো। আমি বাংলাদেশে শিখতে এসেছি, হুম। যে আর কি শেখা যায়, কারণ শেখার তো শেষ নেই। শেষ নাই। তো এলাম 2005-এ 3 মাস ছিলাম, কাজ করলাম, বুঝলাম, ফিরে গেলাম। তারপর 2006-এ বললাম যে আর একবার চাই, ফাইনালি আসলাম, যে মাকে বললাম যে আমি আর চাও না। হ্যাঁ, রয়ে গেলাম ওইখানে। মা বাবা খুব কষ্ট পেয়েছিল, কারণ আমি বড় ছেলে, বাড়ির বড় ছেলে, দেখা। ওই জায়গা থেকে আমার ফ্যামিলির কোনো দায়িত্ব আমি কখনো নিই নাই। হ্যাঁ, ওইটা আমি বড় ছেলে আসলে সেই অর্থে হতে পারিনি, মানে দায়িত্ববান ছেলে হিসেবে যেটুকু আমি মোটেই দায়িত্ববান ছেলে নই, সেটাই আমি পারিনি। এটা হচ্ছে আমার একটা ল্যাকিং। হ্যাঁ, আর সামনে কিছু হতে পারবো কিনা জানি না। না মানে তারপরেও আঙ্কেল আন্টি তো দেখি তোমার জন্য কি, আমরা দেখি, আমরা যারা কাছের মানুষ আছি, বাবা মা ভাই সবাই মিস করবে। রিসেন্টলি 2 বছর হয়ে গেছে বিয়ে করেছি। হ্যাঁ, তো বউ তো বাইরে, সেও বাইরে থাকে, বউ মেয়ে বাইরে। তো ওই ফ্যামিলি লাইফটা কখনো আমার হয়নি এখনো, কোনোভাবে মানে হচ্ছে না এখনো। প্রফেশনাল কারণে হয়তো ও চলে আসবে, বা আমি কোনো একটা সময় বেড়াতে যাব, ঘুরতে যাব, অনেক দিন বসে ফ্যামিলি লাইফ আমার এই প্রফেশনাল কারণে হবে না। আচ্ছা, তুমি ঢাকায় এসে যেটা করলা, আমি আমার নলেজে যতটুকু আছে, তুমি কয়ার একটা গ্রুপ করলা, গান মেক করলা, এই বিষয়গুলো একটু বলো। ঢাকায় আসার পরে ধরো, ঢাকায় আসছি, এসে দেখি যে ফোক নিয়ে অনেক কাজ হচ্ছে, রবীন্দ্রনাথ নিয়ে অনেক কাজ হচ্ছে, নজরুল নিয়ে কাজ হয়নি। হ্যাঁ, এবং নজরুলটা তোমার ভিতরে অন্যরকম একটা আমার প্যাশন, আমার প্যাশন। আর নজরুলের কথা আর একজনের কথা খুব বলতে হয়, শাহিন স্যার, ইরশাদ আহমেদ শাহিন। উনি টিভিতে সম্পূর্ণ নজরুল বলে একটা অনুষ্ঠান, শাহিন ভাই, যিনি ওই যে প্রিন্সিপাল ছিলেন, না ইংলিশের প্রফেসর, উনি জুনিয়রের প্রিন্সিপাল ছিলেন, রাইট। আমাদের সময় উনি আমাদের ইংলিশের প্রফেসর। হ্যাঁ, আমার টেস্ট পেপার সলভ করতে হতো সপ্তাহে 3 দিন, উনি গান ক্যাসেটে কিউ করে রাখতেন, গানটা আমাকে লিখতে হতো, লিখে গানটা তুলে ওনাকে শোনাতে হতো। তবে উনি নজরুলকে অন্যরকম ভালোবাসেন এবং প্রচুর জানেন। ওনার উপরে আল্লাহ, নিচে নজরুল, একদম। হ্যাঁ, জানি, ওনার সাথে কিছু কাজের সৌভাগ্য হয়েছে। ওই স্যারের কারণে আমার যেই নজরুলের কালেকশন এখন পর্যন্ত, তার 50% স্যারের অবদান। হ্যাঁ, একদম একদম একদম। শাহিন স্যারকে কি বলবো, স্যারদের তো আর ধন্যবাদ দেওয়ার না, এটা আশীর্বাদ, ওইটা ওনার আশীর্বাদ আমার উপরে আছে। এখনো যোগাযোগ হয়, স্যার যেখানে কিছুতে আটকে গেলে স্যারকে পাই, ফোন করে, স্যার এটা দরকার, স্যার ওইটা কি হবে। এবং উনি অনেক গবেষণা করেন এটা নিয়ে, রাগের বিষয়গুলো, তালের বিষয়, সবকিছু, টোটালিটি। শুধু বলো ওই যে কয়ারের বিষয়টা বলো। কয়ার বলছি, হ্যাঁ, ওই তখন অ্যালবাম বের করতে গিয়ে আমি নজরুল অ্যালবাম বের করতে চাইছিলাম, তা না করে আমি মৌলিক গানের অ্যালবাম বের করলাম সেখানে, কারণ এই অনেক আগের লেখা নীলের গান, আমি অনেক আগে শুরু করতাম, নিজের বন্ধুদের মধ্যে চলতো। তো আমি চিন্তা করলাম যে আচ্ছা ওই গানগুলো রাখবো। তো আমি শুরু করলাম, আমার শুরু করা ওই বাড়ি কোথায় বলো, ও মন তোমার বাড়ি কোথায় বলো, নীলের লেখা। ওইটা আমাদের একদম ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে শুরু করা, তখন ওর লেখা, আমার শুরু হলো ওইটা দিয়ে শুরু। তো ওই শুরু, বাড়ি কোথায় বলো অ্যালবামের নাম। চাকাটা লেখা হচ্ছে ওর তখনকার, চাকা ঘুরছে চলছে মায়ার খেলা। ততদিনে ঢাকায় আসার পরে আমার আর একটা বন্ধুর সাথে পরিচয় হলো, ওর নাম হুমায়রা মুর্শিদ।
ও লেখে ভালো। এই নীল ওয়াকিল এদের থ্রু দিয়ে ওর সাথে পরিচয় হলো। ওকে বললাম গান দাও, অ্যালবাম বের করি। তো নীলের 4টা গান, হুমার 4টা গান, আর আমার 2টা গান লেখা আর কি। বাকি সব সুর আমার লেখা, ওদের 4টা আর আমার 2টা। রাতের আকাশ তখন ওটার মধ্যে দারুণ একটা গান, রাতের আকাশ ওখানে বের করলাম, ওটার মধ্যে বের হওয়া। তারপরে ওইটা আবার বেস্ট ডেবিউ অ্যাওয়ার্ড পাইলো চ্যানেলাই, সিরিজেল চ্যানেলাই তখন। তারপরে মনে হলো যে একটা নজরুল বের করা উচিত। মানে 10টা গান 10 রকম ছিল ওই বাড়ি কোথায় বলতে। তো একজন বড় দাদা ইন্ডাস্ট্রির, আমাদের নাম বলছি না, আমাকে বলছিল কি করতে চাস, তোর অ্যালবাম শুনে খুব কনফিউজিং লাগলো। তো আমি বললাম ধন্যবাদ দাদা, আমি ওটাই চাই। মানুষকে আমি কনফিউজ করতে চাই না, কিন্তু একটা মানে সবার কিছু ধারণা থাকে না। আমার ধারণা হচ্ছে অ্যাজ এ সিঙ্গার আমার সব রকম গান করতে পারার টেন্ডেন্সি থাকতে হবে। ঠিক, ভার্সেটালিটি। সবগুলো গান আমাকে দিয়ে ভালো হবে না, কিন্তু আমি ট্রাই তো করবো। শিওর। সব রকমের গান আমি ট্রাই করব, কারণ আমার গলাটা অন্যান্য সাধারণ মানুষের চেয়ে একটু আলাদা। আমি গান গাইতে পারি, গান তো সবাই গাইতে পারে না। ঠিক ঠিক। তবলা সবাই বাজাতে পারে না, ডাক্তারি সবাই করতে পারে না। সো আমার স্পেশালিটি আমার গান বাজনা। সো আমি বিভিন্ন জনরা ট্রাই করব। কি দাঁড়ায় তো মানুষ বিচার করবে যে কোনটা আমার ভালো লাগছে কি লাগছে না, কিছু নেবে, যার যেটা যে জনরা ভালো লাগে সেটাই নেবে, সেটাই। তো তারপরে হচ্ছে গিয়ে মন উচ্চাটন। তো ওই এক্সপেরিমেন্টেশনের জায়গা থেকে দেখলাম যে রবীন্দ্রনাথ হয়েছে, লালন হয়ে যাচ্ছে, নজরুল হচ্ছে না কেন অ্যালবাম হিসেবে, এই এক্সপেরিমেন্টাল জায়গা হচ্ছে না কেন। তো মন উচ্চাটন নামটা আমারই দেওয়া, উচ্চাটন মন দিয়ে শুরু করলাম। অ্যালবামের নাম দিলাম হচ্ছে মন উচ্চাটন। আর অ্যালবামের নাম ছিল আসলে সজীবের মন উচ্চাটন। আর ইন্টেনশনালি আমি কোনো তবলা ইউজ করিনি, মানে ট্রেডিশনাল কোনো মিউজিক ইউজ করিনি ওখানে। সব ভোকাল, হ্যাঁ ভয়েস না, সব ভয়েস না, একদমই বাইরের ইনস্ট্রুমেন্টস। ট্রেডিশনাল নজরুলের মিউজিক করিনি, মন উচ্চাটন করে এবার সুদিন স্যারকে দেখালাম, নিয়ে গেলাম সুদিন স্যারের কাছে। স্যার বলেন, ভয় লাগছে, মানে কাজ তো শেষ, মাস্টার তো হয়ে গেছে, এখন দিতে ভয় লাগছে কাউকে। কেন শোন, যারা বেশি কথা কয়, মানে যারা কি যেন বললো উনি একটা কথা, সুদিন স্যারের একটা কথা বলেছিল, খুব ইন্সপায়ারিং। আমি এখন বলতে চাই না কথাটা, সেটা থাক। হ্যাঁ, তো খুব ইন্সপায়ার্ড হলাম। তারপর বেঙ্গলের কাছে গেলাম, বেঙ্গল লুফে নিল, বেঙ্গল থেকে বেরোলো মন উচ্চাটন, বেঙ্গল মিউজিক থেকে। ওটা আবার সিরিয়াল চ্যানেল আইতে বেস্ট নজরুল গীতি বাই পপুলার চয়েস পাইলাম। হচ্ছে যখন, তখন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, ইয়োডার স্টুডেন্ট, ততদিনে আমি অলরেডি ইয়োডাতে ক্লাস নেওয়া শুরু করেছি সাউন্ডের। ইয়োডার স্টুডেন্ট তারা এক হলো, খুব স্যার খেতাব পেয়ে গেলাম ওদের কাছে ক্লাস নেওয়ার কারণে। আমার মনে হলো যে একটা নতুন কিছু করা উচিত, সেই জায়গায় আকাপেলা, ছেলেপেলেদেরকে নিয়ে, হ্যাঁ বাচ্চাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে। তো ওই একটা প্ল্যাটফর্ম তৈরি করার একটা টেন্ডেন্সি ছিল যে নতুন কিছু করব। সেই জায়গা থেকে চিন্তা করলাম, ববি ম্যাকফারেনকে চেনো? হ্যাঁ, আমি জানি তুমি ইনফ্লুয়েন্সড বাই ববি ম্যাকফারেন। আমি খুবই হেভিলি ইনফ্লুয়েন্সড ববি ম্যাকফারেন। এই আকাপেলা শুরু করলাম যে আচ্ছা, গলা দিয়ে কত রকমের টোন বের করা যায়, গলার ক্ষতি না করে। ঠিক। অনেক রকম কথা শুনতে হয়েছে আমাকে, এইরকম করে গান করলে তো গলা নষ্ট হয়ে যাবে। যারা ট্রেডিশনালি গান শেখান বা গান করেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, গান তো আমিও কম শিখি নাই। এটা ভোকাল তো একটা ইনস্ট্রুমেন্ট, এটা দিয়ে আসলে অনেক কিছুই করা যায়। কতখানি করব সেটা তো সেই বোধটা তো থাকতে হবে। ঠিক ঠিক। হ্যাঁ, আমাকে তো বোকা মনে করলে হবে না, বা আমাকে পাঠা মনে করলে হবে না। আমি গান শিখে গান করছি। হ্যাঁ, দুইটা গান শিখে গান করছি না। ঠিক। হ্যাঁ, আমি এখনো শিখছি, আমি কেউ কিছু হয়ে যায়নি এখন, আমি এখনো হওয়ার চেষ্টায় আছি। তো সেই জার্নির একটা পার্ট হচ্ছে আমার আকাপেলা। 30 জনকে এক করে ফেললাম। 30টা ছেলে পেলে আমার সাথে আছে। নজরুল ইনস্টিটিউটে রেগুলার রিহার্সাল করি, একদম শুরুর থেকে, সারেগামার থেকে কিভাবে থ্রো করবে, সেটার মাইনর মেজর কি হবে, পেন্টাটনিক কি হবে, হারমোনিক্স কি হবে, সবাইকে আস্তে আস্তে বুঝিয়ে কাউন্টিং, এই কাউন্টিং হচ্ছে, তার মধ্যে তুমি কথা বলতে থাকতে পারতে হবে। হ্যাঁ, কাউন্টটা তোমার মধ্যে থাকতে হবে। হ্যাঁ, এরকম অনেক রকম প্র্যাকটিস করে প্রায় বছর 3 আমি তৈরি করলাম একটা গ্রুপ। ভালো কাজ ছিল, এবং সেটা একটা অ্যালবাম বের হলো। মানে অ্যালবাম পর্যন্ত যেতে যেতে কিন্তু অর্ধেক ছেলে পেলে ওখান থেকে নাই হয়ে গেছে। হ্যাঁ,
কমে যারা গেছে টিকে থাকতে প্রতিনিয়ত, হ্যাঁ। পেরেছে আসলে, মানে সবার কারো কিন্তু দোষ নেই ওখানে, কাউকে দোষ দিচ্ছি না আমি। ওই জায়গাটা হচ্ছে মানে কোনো জায়গা শুরু করলে সেখানে টিকে থাকাটাও তার দায়িত্ব। অ্যাডাপ্ট করার বিষয়, হ্যাঁ, অ্যাডাপ্টেশনের ব্যাপারটা আছেই, পারিপার্শ্বিকতা আছে। হুম, কোয়ারের ছেলেপেলেদেরকে তাদের ইনস্টিটিউট থেকে বলা হয়েছিল যে তুমি তো কোয়ারেই গান করো, সলো গান করার কি দরকার। মানে ইনস্টিটিউটে যারা সলো গান করতো তাদেরকে সলো গান দেওয়া হচ্ছে না, বিকজ তারা আমার কোয়ারে গান গাইছে। সেটা একটা বিরাট বড় আমাদের pressure। সামাজিক সমস্যা। না, এটা সামাজিক সমস্যা না, এটা আমাদের মানসিক সমস্যা। ওই তো, এটা মানসিক এটা প্রভাব। সামাজিক নয়, এটা ওই তো, কিছু কিছু শিল্পীর মানসিক সমস্যা। এনিওয়েজ, বলা হয়েছে তাদেরকে, তখন তারা কি করবে? তারা তো এই গ্রুপে থাকতে হবে না, হুম। তারা তো গান করতে চায়। সব রকমের গান তারা এক্সপ্লোর করতে মানে চায়। কাজ করতে গিয়েও প্রতিবন্ধকতা ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ, প্রচুর প্রচুর। তারপরে আমার স্টুডিওতে প্র্যাকটিস করা শুরু করলাম, অ্যালবাম বের হলো, লেজাভিশন থেকে বের হলো। এইটা তুমি আমার ভিউয়ার্সদের বলো যে তোমার এই অ্যালবামটা শিক্ষণীয়। আসলে আমার নিজের কাছে ভালো লাগলো। তুমি বলো কোথায় তারা অ্যালবামটা পাবে, একটু বলে দাও। কোথায় পাবে আমি জানি না বিনোদ, কারণ ওটা নিয়ে কোনো রকমের প্রচার হয়নি। প্রচার হয়নি, কোন একটা কোম্পানির কাছেই তো আছে, বা তুমি আবার তাদের- এটাকে নিয়ে কাজ করো। আমি কাজ করছি অলরেডি। দূরদীপবাসিনী যেরকম শুনেছো, হুম, কেন শুনেছো? কারণ দূরদীপবাসিনীটা নিয়ে এটিএন এ আমি কাজ করেছিলাম, হুম, প্রোগ্রামটা প্রচার হয়েছে। লেজাভিশন কোনো রকমের প্রচার করেনি ওই অ্যালবামটা, করেনি, হ্যাঁ। না। অন্যান্য কারা কিরকম করে করে জানি না, প্রচারণাটা আসলে কি হয় আমি জানি না, আমার জানা মানে নেই। প্রমোট করেনি আর কি। হ্যাঁ, এখন যারা সিডি রিলিজ করার কোম্পানি, সিডি লেভেল কোম্পানি, হুম। তাদের তো একটা দায়িত্ব আছে। সেটা আমি বলতে, মানে এটা কোনো রাগ নয়, কিন্তু কোনো কোনো কারণে হয়নি। এই আমার অ্যালবামটা ওই কি বলে তোমার নতুন করে পাওয়া, অ্যালবামটার নাম দিয়েছিলাম আমি নতুন করে পাওয়া, এবং 9টা গান ছিল ওটার মধ্যে। হুম। নজরুলের গান, রবীন্দ্রনাথের গান, লালনের গান, লালনের গান, সলিল চৌধুরীর গান। হুম। হেইসামালাটা করেছিলাম, সবাই মুখ দিয়ে তালি দিয়ে বাড়ি দিয়ে, এখানে ওখানে বিভিন্ন রকমের বডিলি যতখানি আওয়াজ পুরো করা বিষয়টা অ্যাকচুয়ালি পুরোটাই আকাপেলা, হ্যাঁ, কোনো ইনস্ট্রুমেন্টেশন ছাড়া। হ্যাঁ, ওটার কোনো রকমের এক্সপোজার হয়নি। ওটার একটা এক্সপোজার হয়েছিল মাছরাঙাতে, তাও বকুল ভাইয়ের কারণে। বকুল ভাই, সজীব ভাই, সজীব আসো, বকুল ভাই আমাদের কবির বকুল, তোমার গ্রুপের পারফরমেন্স হবে এবার। এই তো ওদেরকে নিয়ে আবার রিহার্সেল করে প্র্যাকটিস করে মাছরাঙাতে আমরা 2টা শো করেছিলাম লাইভ। দারুণ দারুণ বিষয়, থ্যাঙ্কস টু বকুল ভাই। হ্যাঁ, এরপরে এটা আর আগায়নি, কারণ আমার মাঝখানে একটা পার্সোনাল কারণে আমাকে দেশ ছাড়তে হয়েছিল 8 মাসের জন্য। ওটা তো তুমি গেলা। হ্যাঁ, ওই যাওয়ার পরে আমি যে চলে গেলাম, তখনও তখন ভাঙনটা ধরেছে গ্রুপে। টিকিয়ে রাখাটা মুশকিল, মানে আর কি কেউ। ওরা থাকতে চাইলেও ওদেরকে থাকতে দেওয়া হয়নি, ব্যাপারটা এরকম আর কি, যে আমার খোঁজ খবর নিতে দেওয়া হয়নি, অনেক ব্যাপার ছিল। ফিরে এলাম, তারপরে কি আর হয়, তখন যে যার মতো বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, তাই না? হয়তো আবার শুরু করব, নিশ্চয়ই কাজ করছি, মানুষ আশা নিয়ে বাঁচে, কেন তুমি আমি কাজ করছি ওটা নিয়ে অবশ্য। আমি আবার শুরু হবে, নতুন কিছু হবে। ধরো দূরদীপবাসিনীর একটা, মানে একটারও মিউজিক ভিডিও নেই। ঠিক, হ্যাঁ, আমি আসলে যেহেতু নিজের কাজ এখন নিজে করছি, নিজের চ্যানেল আছে, পুরোটাই তুমি দেখাশোনা করো, পুরো নিজের কাজ। তো আমার নামেই চ্যানেল, সজীব নামেই ইউটিউব চ্যানেলটা, SHAWJ। ভিউয়ার্সদের বলে দাও তোমার চ্যানেল সব। আমার সজীবের বানানটা একটু অন্যরকম, এই স্পেলিং এ সজীব নেই কোনো নেটে, SHAW শ, হ্যাঁ, SHAWJEEB সজীব, ওই নামেই চ্যানেল। ওই নামে একটা আমার ওয়েবসাইট করেছি নতুন আমি, সজীব.ca। ওটাতেও রাখার চেষ্টা করছি আমার সমস্ত ইনফরমেশন, কারণ ওই বলতো না আগে যে নিজের ঢাক নিজে বাজাও, অন্যকে দিও না, ফাটায় ফেলবে। আসলে নিজের জিনিসের মূল্যায়ন তো নিজেই বেশি করতে করতে। এখন যেহেতু ইন্টারনেটের যুগ, যেহেতু এখন সবকিছু নিজের করার একটা ওয়ে আছে। এইটা হচ্ছে তোমার এখনকার পারিপার্শ্বিক সব অবস্থা মিলে তোমার এখনকার ভাবনার কারণে তুমি নতুন করে আবার ইউটিউব চ্যানেল এইগুলো নিয়ে তুমি ভাবতেছো। আসলে এটা খুব ভালো দিক। অলরেডি তোমার একটা গান ভালো লাগে না সবার, সবারই ভালো লাগে, এটা আমাদেরও ভালো লাগে গানটা। নতুন তো আসছে মনে হয় একটা,
এটা Release হয়েছে কি গান? এটা হচ্ছে প্যান্ডামিক শুরু হওয়ারও 6 মাস আগে বানানো একটা গান। আমার আসলেই ভাল লাগছিল না, ভাল লাগে না বলে শুরু করছিলাম লেখাটা। তখনই লেখা হয়েছে, তখনই আড্ডার মধ্যে গানটা শুরু হয়ে গেছে। শুরু হয়ে তারপরে ভিডিওটাও বানায় ফেললাম নিজে নিজেই। তখন আমি জগন্নাথে ইয়ে করছি, পড়াই সাউন্ড। জগন্নাথের স্টুডেন্টদেরকে বললাম তোমরা আসো, এই কিছু জায়গায় গাইতে হবে। তারপরে পাওয়ার ভয়েসে আমি গ্রুম করতাম ওদেরকে, মানে সুকন্যা আর রেশমি, এদের দুই রকম ক্যারেক্টারিস্টিক্স দরকার ছিল। ক্লাসিক্যালও দরকার ছিল, একটু ফোকাস জিনিস দরকার ছিল। সো ওদের দুজনকে দুইটা জায়গা ইউজ করেছি, ভালো করেছে। অ্যান্ড কোনো রকমের বুস্টিং ছাড়া ওটা 1 মিলিয়ন ভিউ হয়ে গেছে। হ্যাঁ, খুব ভালো অবস্থা। হ্যাঁ, তো নাইস, খুব ভালো। ওটা ওই গানটা খুব নিশ্চয় কালকে মানে নতুন যেটা যাচ্ছে ওটা আসছে 10 তারিখে। মানে হয়তো এটা যদি পরে আসে, এটা যদি তাহলে তোমারটা রিলিজ হয়ে যাবে। আমার এটা যখন শুনছে সবাই ততদিনে রিলিজ হয়ে গেছে। হ্যাঁ, তো ভাল লাগে না কি করি? হ্যাঁ, যেহেতু ভাল লাগে না, ওটার একটা কন্টিনিউশন থাকা দরকার। কি করি, একদম কনফিউজ জায়গায়, কারণ এই সময়টা খুব কনফিউশনের মধ্যে আছি আমরা। এটা একটা ভালো উদ্যোগ। এই ভালো লাগানোর বিভিন্ন চেহারা দেখতে পাবো আমরা এক একটা। দেখা যাক, এটা হচ্ছে কি করি, মাথার ভিতর উল্টা পাল্টা সবকিছুতেই ভুল করি। তো ওই জায়গা থেকে একটু ফানি অ্যাপ্রোচে কিছু সিরিয়াস কথা বলার চেষ্টা। আচ্ছা, তুমি বলো যে আমাদের এখন এই যে রয়্যালিটি এইসব বিষয় নিয়ে বিভিন্ন দিকে কথাবার্তা হচ্ছে, সবাই চেষ্টা চালাচ্ছে। হ্যাঁ, ডিজিটাল প্ল্যাটফর্মে এসে কিরকম মনে হচ্ছে তোমরা? নিশ্চয়ই আমরা এগিয়ে যাচ্ছি দিনের পর দিন। আই হোপ সো। আমি যে কোনো সমষ্টিগত কাজে আমি খুবই আশাবাদী, যদি সেটা একসাথে থাকতে হয়। আশা করছি যে ভালো কিছু হবে। আমি চাই সবাই একসাথে একটা প্ল্যাটফর্মে আসুক, একটা নিয়ম হোক, যেটা আমি বাইরের দেশে দেখে এসেছি, সারা পৃথিবীতে একটা যেটা আমি দেখে এসেছি। আমি যদি একলাই কথাটা বলতে যাইতাম তখন আমাকে মানুষ পাগল বলতো। বা আমি যখন ঢাকায় আসার পরে প্রথম কন্ট্রাক্ট সাইন করতে চাইছি প্রত্যেক মানুষের কাছে, যখন আমি কাজ করবো, ভাই নেন একটা কন্ট্রাক্ট সাইন করেন। কিসের ভাই কন্ট্রাক্ট? আমরা ওই অভ্যাসই নাই, এগুলো আমরা করি না ভাই। কিন্তু সে পেমেন্ট আমাকে করবে হচ্ছে 2 মাস পরে, বা পেমেন্ট করবে না, বা অনেক দিন ঝুলাবে। কন্ট্রাক্টটা থাকলে সেটা সে পারতো না। মানে একটা সিস্টেমের ভিতর দিয়ে যাওয়ার বিষয়টাই ছিল। ওই প্র্যাকটিসটা আমাদের নাই। সেটা আমি করতে চেয়েছিলাম হচ্ছে 2006-এ, আজ থেকে 14 বছর আগে। ওটা যেহেতু 1 লাখ করেছি, নতুন ছেলে, দূর কিচ্ছু বুঝে না, বাংলাদেশকে আপনি চিনেনি না। তখন তো আমি চিনি না, কিন্তু আমার দেশ, আমি এখানেই হয়েছি, এখানেই সবকিছু। হ্যাঁ, আমি ওই যে একটু গ্যাপ হয়ে গেল, সেজন্য আমি আর এই দেশের না, আমি এখন কেনেডিয়ান হয়ে গেছি। প্রথম আমার পরিচয় ছিল ওই যে সজীব ভাই কানাডা থেকে আসছে, পাশ দিয়ে কি জানি একটা পাশ দিয়ে আসছে, ওই সজীব ভাই ছিল। তারপরে ছিল হচ্ছে যে ওই যে খালি গানের মধ্যে করে ফেলায়, হ্যাঁ, ক্লাসিক্যাল ঢুকে দেয় সব গানে, ওই সজীব ভাই। হ্যাঁ, এরকম ছিল। এখন কি জানি না, এখন মনে ভালো লাগে না সজীব ভাই, এখন ভালো লাগে না, সর্বোপরি ভালো লাগে না। যাই হোক, তুমি বলো যে তুমি তোমার পাশাপাশি সারাউন্ডিং এখনকার অনেক ছেলে পেলে ভালো গায়, ভালো কাজ করছে, ওদের সম্পর্কে একটু বলো। আর তাদের কাছে আমরা আরো কি আশা করতে পারি, এরকম কি মনে হয় তোমার? যাদেরকে আমি ভালোবাসি তাদের কাছে এক্সপেকটেশন বেশি থাকে সবসময়। তো তাদেরকে আমি চাপের মধ্যেই রাখি। তারা জানে, তারা যদি এটা দেখে তারা বুঝতে পারবে আমি কাদের কথা বলছি। নিশ্চয়ই তারা বুঝবে যে আমি কাদের কথা বলছি। তারা আমার কাছে চাপের প্রতি, খুব স্বাভাবিক, ভালোরা আরো ভালো করুক। কারণ ওই ভালো গান করে যারা, তাদের প্রতি একটা কি বলবো, দাবি থেকে যায়। কারণ তারা আমার সাথে কাজ করে। শুদ্ধ সঙ্গীত চর্চাটা যারা, হ্যাঁ, সেটা যে কোনো জনরার হোক, ফোক হলে ফোকের মতো ঠিক করে ফোক গাও, ঠিক সঠিক। হ্যাঁ, ক্লাসিক্যাল ঠিক করে ক্লাসিক্যাল গাও, নজরুল গেলে ঠিক মতো নজরুল গাও, নাহলে রবীন্দ্রনাথ গেলে ঠিক মতো রবীন্দ্রনাথ গাও, যেটা গাওয়া ঠিক করে গাও। আর এই ইউটিউবে 2টা রেফারেন্স দেখলাম, আর আমি উনি তো ওইভাবে গাইছে, সেই জন্য আমি গাই। কেন, আর কোনো রেফারেন্স নাই ইউটিউব ছাড়া? নিশ্চয়ই আছে, অবশ্যই আছে। সেটা শুনতে চাই। ইউটিউব কিন্তু সব সোর্সের ইয়ে না, মূল না। তবে কি যেটা আমারও মনে হয়, তুমি আমার সাথে একমত, যদি ইউটিউব থাকেও ইউটিউবে আরো অনেকগুলো গান, অনেক তো সেই একটা গান তোমার শিখতে হলে বাকিগুলো তো আর কি, একটা বাটন প্রেস করে তো শুনতে পারো। এখন অনেক তোমার সমস্যা, অনেক অপশন। হ্যাঁ, তো ইন্টারনেট
ইন্টারনেটের যুগে তুমি যদি বলো যে আমি তো উনাকে ফলো করি বা আমি শুধু ইনাকে ফলো করি, হবে না। নিজের সত্তা তৈরি করা উচিত। এই কথাটাই আসছি যে দেখো আমাদের দেশের এখন এটা খুব সবাই ট্রাই করছে যে নিজের মৌলিক গানটাকে বের করে নিয়ে আসা, বাড়ানোর জন্য। অবশ্যই উচিত। হ্যাঁ, আমাদের যারা গুণী যারা সৃষ্টি করে গেছেন ওগুলো তো আমাদের সাথেই আছে। একদম, পাশাপাশি প্রতিটা লোকের মনে হয় যে নিজের গান বেশি ডেফিনেটলি, তৈরি। কারণ সিঙ্গার সং রাইটার ইজ ভেরি ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি। হ্যাঁ, এখানে গানের কথা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, গানের কথা তোমার সময়ের কথা বলতে হবে, তাহলে তুমি একটা কিছু বলতে পারবে, প্রাসঙ্গিক হয় আর কি। হ্যাঁ, মানে তুমি যদি সময়ের কথা তোমার কোনো না কোনো গানে না বলো, তাহলে তুমি সেই সময়ের সিঙ্গার হলে না, কিন্তু সেই সময়ের শিল্পী ঠিক, না কিন্তু। ঠিক ঠিক। ওটার চেষ্টায় এখনো আছি, মানে নতুন গান তৈরি করার জন্য। হ্যাঁ, এখনো আছি, কারণ সব সময় সম্ভব হয় না। ক্রিয়েটিভ ব্যাপারটা এমন যে আসলে তোমার মাথা যদি ঠিক না থাকে, শান্ত যদি না, অস্থিরতার মধ্যে একমাত্র কাজী নজরুল ইসলাম বের করতে পারছে এইসব। আমি কাজী নজরুল ঠিক। ইসলাম নই। তারপর আরেকটা জিনিস হ্যাঁ। আমার মনে হয়, একটা মানুষের সৃষ্টিকর্মের জন্য একটা নির্দিষ্ট সময় থাকে, ওইটা ওই কার কি সময়, কার কি কেউ বলতে ভাগ্য, পারে না। এটা কেউ বলতে পারে না আসলে। আমি ওইটাকে কোনো রকমের মাপকাঠিতে ফেলি না। হুম, হ্যাঁ, আমার অনেক গান অনেক আগের রেকর্ড তৈরি করা, হ্যাঁ, যেটা আমার এখন ভাল লাগে। সেই। হ্যাঁ, আগে ভাল লাগতো না, বা এখন লিখছি সেই গান আমার ভাল লাগছে না, কিন্তু আমার লেখা আসছে, লিখে মনে হচ্ছে যে হয়নি কিছু, ফেলে দিই। হুম, সুর করে মনে হচ্ছে যে ভালো হয়নি, আবার পাশে একজন শুনে বলছে না খুব ভালো হয়েছে। সো ভালো খারাপ ব্যাপারটা খুবই আপেক্ষিক। হুম, তোমার নিজের, ইউ হ্যাভ টু বি স্মার্ট এনাফ টু নো হুম। যে তোমার আসলে কোনটা ছাড়বে, কখন নিজের ছাড়বে। ভালো লাগার বিষয় তো, হ্যাঁ, হ্যাঁ, যে আমি কতটা সেটা ডেফিনেটলি, স্যাটিসফাই। ডেফিনেটলি। তোমার যদি একটুকু ভালো না লাগে আর তোমার মনে হচ্ছে যে আচ্ছা বাজারে তো এরকম চলছে আমি ছাড়ি, ওটা স্ট্যান্ড করবে না, না। ওটা স্ট্যান্ড করবে না, ওটা দাগ কাটবে না। আমরা তো কাটবে না। এখন ওই বাজারে ছাড়ার কথা বলছি, আগে বলতো যে মানুষকে শোনানো কিভাবে, রেডিও টেলিভিশনে গাইবে, অনুষ্ঠানে ঠিক, গাইবে। ঠিক, ঠিক। এখন তো তুমি তোমার ক্যামেরার সামনে গাইছো, এখন তো তুমি মাইক্রোফোনের সামনে গাইছো, ফোনের সামনে গাইছো। এখন ব্যাপারটা এত ইজি, অ্যাক্সেসটা এত ইজি, Access- কিন্তু তোমার ভেতরে যদি কিছু না থাকে, শুধু এমনি আমি ভাত খাচ্ছি খাইতে খুব ট্যাস, ওটাও অনেক মানুষজন দেখে, ওইটাও একটা মিলিয়ন বিষয় ভিউ হয়, হ্যাঁ, কিন্তু গান বাজনাটা এখনো বিনোদনের জায়গায় আছে। আছে, এবং ওইটার ভিতরেও একটা সামাজিক মূল্যবোধের জায়গাটা থাকে। ডেফিনেটলি। ওই জায়গাটার থেকে যদি সরে হ্যাঁ। আসি, আমার দেশের কৃষ্টি কালচার সংস্কৃতি দিনে দিনে আমরা সরে যাব। সরে যাব, ওইটাই বলছি। তুমি যদি ঠিক মতো ব্লেন্ডিংটা না জানো, তোমার তো অবশ্যই হিপ হপ ভালো লাগতে পারে ওটা না, তো অবশ্যই, তোমার ওটা তো অবশ্যই ড্রামের বিট ভালো লাগতে পারে। দ্যাট ডাজন্ট মিন যে তুমি এখন সন্ধ্যা গোধূলি অ্যাপ্লাই করার বিষয়টা, করবে। অ্যাপ্লাই করার এটা বিষয়টা কেন করবে? সেটাই। ওখানে ড্রামস বাজাও, তুমি রিম শট ইউজ করো ড্রামের, এক্স্যাক্টলি, মানে টেকনিক্যাল বিষয়গুলো যেগুলো আমরা যেভাবে ভাবি। হ্যাঁ, রিম শট ইউজ করো, তুমি ড্রাম বাজাও সন্ধ্যা গোধূলি লগনের সাথে, রক স্টাইলে বাজিও না, মানে সর্বোপরি কথা হচ্ছে আমার ইউ হ্যাভ টু নো Yes, টু ব্লেন্ড। how যে to দুইটা blend। জিনিস তুমি মিশাবে, যেটাকে আমরা ফিউশন বলতে বলতে যেটাই। কনফিউশনে তৈরি করে ফেলছি। ঠিক। হ্যাঁ, দুইটা জানবে তো, তুমি যদি ব্লুজ জানো ব্লুজ, আর ক্লাসিক্যাল জানো জি। ক্লাসিক্যাল, কোন রাগটার সাথে মিশাবে সেটা জানতে হবে। জানতে হবে, ঠিক। দুইটা যদি কাছাকাছি না জানো, মিশায় কি হবে? হবে না, কোনো একটা কিছুই হবে না। হ্যাঁ, সো যাই হোক, তোমার সাথে তো জেনে গল্প- কাজ করা উচিত। তোমার সাথে তো গল্প করে সবসময় ভালো লাগে। তোমার জন্য সবসময় শুভকামনা। হ্যাঁ, তোমার জন্য, তোমার, আর তুমি যে উদ্যোগটা নিচ্ছ, এটা কেন নিচ্ছ? এইটা হচ্ছে, তুমি যদি আমাকে প্রশ্ন করো, হ্যাঁ। তাহলে আমার ভিতর হচ্ছে একটা আমাকে একটু ওখানে বসতে দাও, তুমি একটু এখানে আসো। না, সেটা হচ্ছে আমার একটা দায়িত্ববোধের জায়গা আছে। হ্যাঁ, ধরো কিছু ডকুমেন্টেশন বা আর্কাইভ, যেটাই বলতে পারো তুমি, আমার পরবর্তী প্রজন্ম এগুলো জানতে পারবে। আমরা যদি নাও থাকি কখনো, যদি নাও থাকি মানে থাকবো না তো, থাকবো না তো, এটা কনফার্ম। এটা ঠিক, মানে সময়ের কথা বলছি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তারা অনেক কিছু জানতে পারবে। এটা তো ভালো উদ্যোগ, খুবই ভালো হ্যাঁ। উদ্যোগ এটা। আমার একজন স্টুডেন্ট আছে, ও বলছে আমার একটা অটোবায়োগ্রাফি বানাবে। হুম। আমি তো সময় করে দিতে পারছি না ওকে। আমি বলছি তোমার আমার পিছনে লেগে থাকতে হবে। আমি বলছি স্যার আপনি কি করেন, কখন কিভাবে কাজ করেন সেটাও করতে চাই, ডকুমেন্ট করতে চাই, একটা প্রামাণ্য চিত্র বানাতে একদম চাই একদম আপনাকে নিয়ে। কন্টিনিউ। হ্যাঁ, ওকে এখন বলবো যে এই রেফারেন্সটা নাও। ওকে যাই হোক, বলবো যে মানে হ্যাঁ শোনো, এটার দরকার, খুবই দরকার।
এইটা আমার একটা দায়িত্ববোধের জায়গা থেকে, সেটা আমাদের ধরো, মিউজিশিয়ান সিনিয়র অবশ্যই, গুণীজন যারা আছে আমাদের, অবশ্যই। যাদের আমাদের মানে যাদের দেখে আমরা It's a শিখছি। must। এখনকার প্রেক্ষাপটে মানুষ যারা বই পড়ে অবশ্যই পড়ে, কিন্তু এর পরের যে জেনারেশন তারা কিন্তু ভিজুয়ালে চলে এসেছে, অভ্যস্ত হয়ে যাচ্ছে। তাদের জন্য এই অপশনটা রাখা দরকার। সেটা হচ্ছে চেষ্টা so করছি, তোমার এই চেষ্টাটা মানে গানের nice। পাশাপাশি কিছু একটা করা, মিউজিক্যাল তো, এটাও তো মিউজিক্যাল বিষয়টা, তাই না? আড্ডা হতে হবে, মিউজিক্যাল আড্ডা। নিশ্চয়ই, সব সময়। হ্যাঁ, যারা ডাক্তাররা আড্ডা দিবে তারা অ্যানাটমি নিয়ে আড্ডা দিবে, 100%। ইঞ্জিনিয়াররা লোহা সুরকি নিয়ে, প্রতিটা মানুষের যার যার ক্ষেত্রে আড্ডা হবে। যাই হোক, তুমি আমার তোমার ভিউয়ার্সদের বলো, সুরের পিয়াসী এন্টারটেইনমেন্ট, সুরের পিয়াসীর এন্টারটেইনমেন্টের যারা দর্শক তাদেরকে বলছি যে এই যে বেসিক দেখতে থাকুন, লাইক করুন, লাইক দিয়ে শেয়ার দিয়ে, এর চেয়ে বেশি কিছু চাওয়ার নাই। মানে পছন্দ হলেই তো মানুষ লাইক দেবে। আমাদের So, প্রচেষ্টা বুঝে শুনে থাকেন, এটার সাথে ভালো লাগবে, আমি জানি ভালো লাগবে, কারণ বিনোদের মতন একটা রুচিসম্পন্ন মানুষ কাজটা করছে। এটার ফলটা আমরা, আপনারা, আমাদের বয়সী যারা আছেন তারা হয়তো দেখতে পারবো না, আমাদের ছেলেপেলেরা দেখতে পারবে। এটাই দরকার, এটাই চেষ্টা ওর, এটাই ওর চেষ্টা, যে আমরা যেন একটু ওদের মধ্যে থাকি, মানে আমাদের কালচারটা, আমাদের ভাবটা, আমাদের মননটা যেন ওদের মধ্যে একটু থাকে। একদম ঠিক, আর কিছু না। ধন্যবাদ সবাই, ভালো থেকো সব সময়, আমাদের বন্ধুত্ব আজীবন থাকুক, অটুট থাকুক, ভালোভাবে সঙ্গীতের পথ চালাও। ও থাকবে। বন্ধুত্বের মধ্যে কিছু যদি না আসে, স্বার্থ না থাকলেই সেটা স্বার্থ বাদ দাও, মানে ফাইনালি কিন্তু মিউজিক নিয়েই আমরা থাকতে চাই, যে কোনো ওই স্বার্থটাই তো বলছিলাম, যে স্বার্থটা যাতে থাকে তাহলে বন্ধুত্বটা থাকবে। মিউজিক আছে তো আমরা আছি। ধন্যবাদ তোমাকে, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। ধন্যবাদ জানাই গুণী মানুষ সজীবকে, যে আমাকে দীর্ঘক্ষণ সময় দিয়ে তার কিছু কথা, তার অভিব্যক্তি, কিছু না বলা কথা আপনাদের সাথে শেয়ার করলো। আর ধন্যবাদ জানাবো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন, আর যারা করেননি তাদের কাছে একান্ত অনুরোধ যে আপনারা আমার চ্যানেলটি বেল বাটন সহ সাবস্ক্রাইব করুন, তাতে করে আমার সব কাজ আপনারা নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সবাই, সুরের পিয়াসী এন্টারটেইনমেন্টের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় শুভকামনা।